আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দাহর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারো সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবেই আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afdaudstudio@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম আলামিন। তিনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন, আর তার বাড়ি ফরিদপুর জেলার সালথা এলাকায়। আর ঘটনাটি মূলত এই ফরিদপুর জেলার সালথা এলাকার একটি গ্রামে ঘটেছে। সঙ্গত কারণে গ্রামের নামটি তিনি প্রকাশ করেননি। এই ঘটনাটি একটি পুকুর কেন্দ্রিক। তবে এই পুকুর কেন্দ্রিক ঘটনাটির কিছুটা বর্ণনা না দিলেই নয়, না হলে মূল ঘটনায় গেলে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। এই জন্য তিনি এই পুকুরের কিছু বর্ণনা আমাদেরকে দিয়েছেন। পুকুরটি অনেক পুরনো, আর এই পুকুরটি তালাফ নামে পরিচিত। পুকুরের দক্ষিণ পাড়ে অনেক আগে নাকি একটি অবৈধ সন্তান, যেটাকে বলা হয় কারো স্পর্শ ছাড়া জন্ম নেয়া সন্তান, দেখতেও নাকি অদ্ভুত রকমের হয়েছিল। কিন্তু কাউকে কিছু জানতে না দিয়ে পুকুরের দক্ষিণ পাড়ে মাটিতে নাকি পুঁতে ফেলা হয়, এবং জীবন্ত অবস্থায় নাকি পুঁতে ফেলা হয়েছিল। অনেকেই অনেক প্রশ্ন করতে পারেন যে কারো স্পর্শ ছাড়া কিভাবে সন্তান হয়। আসলে যেই মহিলাটির এই সন্তানটি হয়েছিল, তার স্বামী অনেক আগে নাকি মারা গিয়েছিল। আর এই সন্তানটি হয় তার স্বামী মারা যাওয়ার ১০ থেকে ১২ বছর পর। কেন, কিভাবে হয়েছিল, এটি একটি রহস্যময় ঘটনা হয়ে আছে গ্রামের সবার কাছে। কেউ কেউ মহিলাটির চারিত্রিক অপবাদও দিতে কার্পণ্যবোধ করেননি, বা এটা বলাটা অস্বাভাবিক নয়। কিন্তু বিভিন্ন আলামত বা বিভিন্নভাবে তথ্যপাত্র সংগ্রহ করে গ্রামের অনেকেই তারা ভেবেছিলেন যে এটি কোনো প্যারানর্মাল কারণে হয়েছিল। যাই হোক, কী কারণে হয়েছিল বা কোন অবস্থার প্রেক্ষিতে হয়েছিল, সেই বিষয়টি জানা যায় না। কিন্তু ওই যে সন্তানটিকে যখন পুকুরের দক্ষিণ পাড়ে মাটিতে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হয় সকলের অগোচরে, এরপর থেকেই নাকি কিছু কিছু ঘটনা সেখানে শুরু হয়। আর এই জন্যই মূলত এই বিষয়টি শুরুতে বলে দেয়া। চলে যাই আমরা মূল বিষয়ে। পুকুরের পূর্ব পাড় দিয়ে ছোট একটি রাস্তা চলে গেছে, যেটা দিয়ে সকলে হাট বাজারে আসা যাওয়া করে। এই পাড় দিয়ে, মানে পূর্ব পাড় দিয়ে, মানুষ রাতে একা চলাফেরা করতে পারে না। একা চলাফেরা করতে গেলে নাকি কুকুর বিড়াল তাড়া করে এবং পেছন থেকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দেয়। কিন্তু কিসে ধাক্কা দিল বা কে ধাক্কা দিল, যদি পেছন দিকে ঘুরে তাকানো যায়, কাউকে কিছু দেখা যায় না, মানে কিছুই দেখা যায় না। আর এই পূর্ব পাড়ে দুটি গাছ রয়েছে। কেউ যখন রাতে হেঁটে যেত গাছের নিচ দিয়ে, তখন মনে হতো গাছের মোটা মোটা ডাল ভেঙে পড়ছে মটমট আওয়াজ করে। আর এই শব্দ হতো পেছন দিকটায়। আর তাই ভয়ে কেউ পেছনে তাকাতো না। কিন্তু মজার বিষয় হলো, আর অদ্ভুত বিষয় হলো, সকালে গিয়ে দেখা যেত গাছের ডাল তো দূরের কথা, একটি পাতাও নিচে পড়েনি। এই কারণেই সবাই সেই পুকুরটাকে ভয়ঙ্কর রহস্যময় পুকুর বলতো। মূল ঘটনাটি ২০১০ বা ১২ সাল এরকম একটি সময় শুরু হয়। এই পুকুরটি বহুদিন পরিত্যক্ত থাকার ফলে যিনি ঘটনা বলেছেন, মানে আলামিন ভাই, তার মামারা যারা আছেন, এই মামারা, মানে কয়েকজন মামা আর কি, তারা ওই পুকুরটি লিজ নেন। পুকুরটি যিনি মালিক তার কাছ থেকে বছর চুক্তিতে লিজ নেন। আর পুকুরটি এই জন্যই লিজ নেওয়া হয়েছিল যে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হতো না, বা কেউ সেটি ব্যবহার করত না। আর মালিক তিনি অবশ্য লিজ দিতে চাচ্ছিলেন না। তো মামারা অনেক জোরাজুরি করেন, যার কারণে তারা, মানে মালিক, মামাদেরকে দিয়ে দেন। মামারাও কিন্তু পুকুর সম্পর্কে জানতো, কিন্তু তারা এসব বিষয়ে খুব একটা পাত্তা দিত না। তারা চিন্তা করে যে এখন তো মাছ চাষ করা নাকি স্বাবলম্বী হচ্ছে, সুতরাং এত বড় একটা পুকুর এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, তো আমরা তো অনায়াসেই মাছ চাষ করে এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। এই কারণেই মূলত মালিকের কাছ থেকে ওই পুকুরটি লিজ নিয়েছিল ১ বছরের জন্য। আর এই আলামিন ভাই সঙ্গত কারণে মামার নামটি উল্লেখ করেন নাই। তো ওনার মামারা পুকুরে মাছ ছাড়ে, আর মাছ পাহারা দেওয়ার জন্য তারা ছোট্ট একটি ঘর তোলে, এবং এই ঘরটি তোলা হয় পুকুরের পশ্চিম পাড়ে। পূর্ব পাড়ে মূলত সমস্যাটা ছিল, মানুষ ভয় পেত, আর এই পশ্চিম পাড়ে তারা ঘরটি তোলে। এই পশ্চিম পাড়ে দুটি গাব গাছ রয়েছে। ওই গাব গাছগুলো অনেক পুরনো, আর এই গাছের নিচেই মূলত ঘরটি তোলা হয়। তো মামা নিজেই পাহারা দিতেন। কয়েকজন মামা ছিল, তো এর মধ্যে যিনি ছোট মামা, তিনি নিজেই পাহারা দিতেন। কেননা মাছ চুরি হওয়ার একটা ভয় ছিল। মাছ নাকি চুরি হয়ে যেত বা উধাও হয়ে যেত। অনেকে আবার বলতো, মানে এটা তাদের ধারণার বশে, তারা বলতো যে মাছ নাকি পিশাচে খেয়ে ফেলতো।
তো যাই হোক, মামারা জানতো যে পুকুরটি অনেক ভয়ঙ্কর, তবুও তারা এই কাজটি করেন, লিজ নেন। এর মধ্যে ছোট মামা অনেক সাহসী ছিলেন, এই কারণে তিনি মূলত পাহারার দায়িত্বটা নেন। তো আস্তে আস্তে মাছ বড় হতে থাকে, আর সমস্যাও একটু একটু করে বাড়তে থাকে। সমস্যাগুলো ছিল এমন যে মামা যখন ওই ছোট্ট ঘরটিতে থাকতেন, তখন কিছু আওয়াজ শুনতে পেতেন। একবার এমন একটা ব্যাপার শুনেন, সেটা হলো উনি রাত্রে ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো যে অনেক মানুষ একসাথে কথা বলছে, 10-12 জন মানুষ একসাথে কথা বললে যেরকম শোনায়। এবং পুকুরে জাল ফেলার পর ওই জেলে যারা, তারা যেভাবে কথা বলে, এই পাশ থেকে টান দে, এই ওপাশ থেকে টান দে, এই ভালো করে ধর, এই মাছ পড়েছে, বা এই নিচ দিকে একটু ভালো করে যেতে হবে, বা ঠিক করতে হবে, এই ধরনের কথা বলছে। এ ধরনের কথাবার্তায় মামার ঘুম ভেঙে যায়। তখন মামা ভাবে যে নিশ্চয়ই মাছ চুরি করতে এসেছে, কিন্তু উনি ঘর থেকে সাথে সাথে বের হন না। যে ঘরটি বানানো হয়েছিল সেটি ছিল পাটখড়ির বেড়া, মানে পাটখড়ি বেড়া দিয়ে ঘর তৈরি করা হয়েছিল। উনি কি করেন, আস্তে আস্তে উঠেন। আস্তে আস্তে উঠে পাটখড়ির বেড়াটা ফাঁকা করে দেখেন কেউ নেই। তিনি অবাক হয়ে যান। মাত্র না অনেক মানুষের কথা তিনি শুনলেন। মনে হলো যে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছে, মানে টানা জাল, যেটা ঘের জালও বলে বা টানা জালও বলে। এক পাশ থেকে ফেলে দুই পাশ থেকে টানতে টানতে নিয়ে আসা হয়। পুকুরের মাঝখান থেকে যত মাছ থাকে সব ওই জালের মধ্যে চলে আসে। তো ওরকম জাল ফেললে যে ধরনের কথাবার্তা হয়, ওই ধরনের কথাই শুনেছিলেন। কিন্তু বেড়া ফাঁকা করে কাউকে তো দেখেন না। তাহলে এরা কোথায় গেল? তিনি চিন্তা করেন, কি ব্যাপার, এরা কি মানে জাল নামিয়ে আছে নাকি নামানোর পায়তারা করছে? এই চিন্তা করে উনি টর্চ লাইট নিয়ে বের হন। বের হয়ে উনি খুব অবাক হন। দেখেন পুকুরের চারপাশে কাউকে দেখা যায় না। টর্চ লাইট নিয়ে চারদিকে টর্চ মানে আলো জ্বালিয়ে চারদিকে দেখেন, কাউকে দেখা যায় না। উনি পুকুরের চারদিকে কয়েকবার মানে চক্করও দিয়ে আসেন। কাউকে না দেখতে পেয়ে তিনি আবার শুয়ে পড়েন। এরপর কয়েকদিন তেমন কোনো কিছু হয়নি। এর 3-4 দিন পর রাত 2টো কি 3টার দিকে মামা একটি শব্দ শুনতে পান। সেটি হলো অনেকগুলো শেয়াল পুকুর পাড়ে ডাকাডাকি করছে। শেয়াল ডাকতেই পারে, সেটা বিষয় না। তো ওনার কাছে মনে হলো যে পুকুরের ভেতরে কেউ সাঁতার কাটছে। তো মামা চিন্তা করলেন যে পুকুরের মধ্যে কোনো চোর টোর নেমেছে, আর শেয়ালগুলোই চোরকে দেখতে পেয়ে ডাকাডাকি করছে। এই কারণে তিনি যেটি করেন, হাতের টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়ে যান। আর যেহেতু বাইরে শেয়াল ছিল, হাতে একটি লাঠিও নেন, মানে এক হাতে টর্চ লাইট আর এক হাতে লাঠি। তো উনি গিয়ে দেখেন যে পুকুরের চতুর্দিকে 15-20টা শেয়াল দাঁড়িয়ে আছে, ডাকাডাকি করছে। আর পুকুরের ভেতরে 7-8টা শেয়াল সাঁতার কাটছে। মনে হচ্ছে তারা মাছ খাওয়ার জন্য নেমেছে। তো উনি যেটি করেন সেটি হলো লাঠি দিয়ে শিয়ালগুলিকে তাড়া করেন। তো লাঠি দিয়ে তাড়া করার পর লিসেনার্স কি হতে পারে? হতে পারে এটাই যে শিয়ালগুলো দৌড়ে পালিয়ে যাবে, আর পুকুরের মধ্যে যে শিয়ালগুলো নেমেছে সেগুলো আবার উপরে উঠে দৌড়ে পালিয়ে যাবে, তাই না? কিন্তু না, এমনটা হয়নি। উপর দিকে যেই 15-20টা শিয়াল ছিল সেগুলো দৌড়ে পুকুরের ভেতরে নেমে আসে। আর পুকুরের ভেতরে যে শিয়ালগুলো ছিল সেগুলো পুকুরের ভেতরেই ছিল। নামার পরে সবাই একসাথে পানির মধ্যে ডুব দেয়। ভয়ানক ব্যাপার হচ্ছে যে একটি শিয়ালকেও তিনি আর দেখতে পান না। মনে হলো সকলে পানির মধ্যে মিলিয়ে গেল। উনি খুবই অবাক হন। তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমি কি দেখলাম? আমি কি ভুল দেখলাম? তিনি আবার ওনার ছোট ঘরটিতে ফেরত আসেন, ঘুমিয়ে পড়েন। এর কয়েকদিন পর থেকে আরেকটি সমস্যা সৃষ্টি হয়। সেটি হলো, উনি যখন শুয়ে থাকতেন, রাত যখন 1টা, 1:30, 2টো বা এরকম একটা সময় হতো, তখন ওনার এই পাটখড়ির বেড়ার উপরে নখের আঁচড়ের শব্দ পাওয়া যেত। কারণ পাটখড়ির বেড়ার উপর যদি আমরা 4 আঙুল দিয়ে আস্তে আস্তে হাতটাকে এগিয়ে নিয়ে যেতে থাকি, তখন খটখট খটখট আওয়াজ হয় এক ধরনের। তো উনি ওই আওয়াজটা পেতেন। মনে হতো লম্বা আঙুল বিশিষ্ট কোনো হাতের পাঞ্জা ওই পাটখড়ির বেড়ার উপর রেখেছে এবং হাত টেনে টেনে নিয়ে যাচ্ছে, এরকম আওয়াজ হতো। আবার কখনো মনে হতো ঘরের চালের ওপরে ভারী কিছু একটা লাফালাফি করছে। কিন্তু লাফালাফি করলেও ঘর ভেঙে পড়তো না, কিন্তু ঘরটা কিন্তু দুর্বল ছিল। মনে হতো এখনই ভেঙে পড়বে, ঘর দুলতো। কিন্তু অন্য কোনো কিছু হতো না, ঘরটা স্বাভাবিক থাকতো। পরদিন সকালবেলা তিনি যখন বের হতেন, দেখতেন যে না, ঘরের চাল একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তাহলে এই ঘরের চালের উপর রাতের বেলা কে লাফালাফি করেছিল? তো এ ধরনের সমস্যা উনি প্রায় ফেস করতেন। তারপর যেহেতু সাহসী মানুষ ছিলেন আর জানতেন যে পুকুরবাড়ি কিছু সমস্যা রয়েছে, এই কারণে তিনি এই বিষয়গুলোকে আসলে সেভাবে পাত্তা দিতেন না। মাঝে বেশ কিছুদিন কোনো ধরনের কোনো সমস্যা হয় না। হঠাৎ এক রাতে একটি ভয়ানক সমস্যা সৃষ্টি হয়। এক রাতে রাত 11 থেকে 12টা এরকম একটি সময় মামা ছোট্ট একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। তিনি শব্দটিকে পাত্তা দেন না, কিন্তু আস্তে আস্তে কান্নাটি এত মায়াবী হয়ে ওঠে যে তিনি আর ঘরে থাকতে পারেন না। ইচ্ছাই হোক বা মনের ইচ্ছার বিরুদ্ধেই হোক, তিনি বেরিয়ে পড়েন যে কান্নার শব্দ কোথা থেকে আসছে। তিনি কান্নার শব্দ অনুসরণ করতে থাকেন এবং যতই কাছে যান শব্দ ততই বেড়ে যায়।
একটি সময় একটি বাচ্চাকে তিনি আবিষ্কার করেন। তিনি দেখতে পান বাচ্চাটির বয়স আনুমানিক ৩ থেকে ৪ মাস হবে। একটি গাছের গোড়ায় বাচ্চাটি শুয়ে আছে এবং কান্নাকাটি করছে। তিনি যখন টর্চ লাইট নিয়ে ওই বাচ্চাটির কাছে যান, যখন টর্চের আলো ওই বাচ্চাটির সামনে ধরেন, মানে টর্চের আলো জানান, ফুটফুটে একটি বাচ্চাকে তিনি দেখতে পান। বাচ্চাটা কি ছেলে না মেয়ে সেটা বুঝতে পারছিলেন না, কারণ বাচ্চাটির গায়ে জামা ছিল, পরনে ছোট্ট একটি প্যান্ট ছিল। তো যখনই টর্চ লাইট ওই বাচ্চাটির দিকে তিনি ধরেন, তখন এই বাচ্চাটির কান্না থেমে যায়। বাচ্চাটি মামার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। ওই সময় বাচ্চার হাসি দেখে মামার কাছে খুবই ভালো লাগে। বাবা অনেক খুশি হয় ওই বাচ্চাটির মুখের হাসি দেখে। কিন্তু এই খুশিটা আসলে বেশিক্ষণ স্থায়ী হয় না। মামা চিন্তা করেন, কার বাচ্চা এখানে কিভাবে এলো? আগে কি হতো, মানে গ্রাম দেশে এখনো হয় যে যেখানে শিয়ালের উপদ্রব বেশি, মাঝে মাঝে কখনো কখনো কোনো ছোট বাচ্চাকে মুখে করে শিয়াল টেনে নিয়ে আসে। এ ধরনের ঘটনা কিন্তু হামেশাই আগে অনেক ঘটতো, এখন যদিও কম ঘটে। তো উনি চিন্তা করেছেন কোনো শিয়াল টেল আবার টেনে আনলো কিনা, কোনো ঘরের মধ্যে ঢুকে কোনো গরিব মানুষের বাচ্চা, হয়তোবা ঘরের দরজা বা বেড়ার ফাঁক দিয়ে শিয়াল ঢুকে গেছে। উনি এই চিন্তা করেছেন। তো এই চিন্তা করে উনি ভাবেন যে তাহলে বাচ্চাটিকে কোলে নিয়ে যাই, দেখি আশেপাশে কোনো একটি বাড়িতে নিয়ে যাই, ডাকাডাকি করি, যেহেতু অনেক রাত ঘুমিয়ে গেছে, তারা হয়তোবা উঠলে বাচ্চাটিকে দেখলে চিনতে পারবে। ওই চিন্তা করে তিনি বাচ্চাটিকে কোলে তুলে নেন। কোলে নিয়ে উনি হাঁটতে থাকেন। উনি হাঁটছিলেন, কিন্তু অদ্ভুত একটি ব্যাপার উনি লক্ষ্য করেন। তিনি দেখতে পান ওনার হাতের উপরেই এই বাচ্চাটি আকারে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবং কয়েক মিনিটের মধ্যে ওই বাচ্চাটি প্রায় ৬ ফিট উচ্চতা ধারণ করে। কিন্তু বাচ্চাটির ওজন কিন্তু বাড়ে নাই। ওজন একই রকম ছিল, কিন্তু উচ্চতা, মানে তার হাইট থেকে শুরু করে নিয়ে তার আকার ৬ ফিটের মতো হয়ে যায়। এটি বিষয়টা এরকম যে ছোট্ট একটা বাতাস ভরা পুতুল, মানে ছোট্ট একটা পুতুল আমাদের হাতে ছিল বাতাস ছাড়া, ওর ভিতরে আমরা বাতাস ভরছি, ওটা আস্তে আস্তে বড় হচ্ছে। এভাবে বড় হতে হতে ৬ ফিট হয়ে যায় প্রায়, মানে মামার বর্ণনা অনুযায়ী। এটি দেখে তিনি প্রচণ্ড ভয় পান এবং বুঝতে পারেন যে তিনি বিশাল এক বিপদে পড়ে গেছেন। এটি কোনো স্বাভাবিক বাচ্চা না। বাচ্চাটিকে হাত থেকে ফেলে দিয়ে তিনি ওনার বাড়ির দিকে দৌড়াতে থাকেন এবং জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন। এক পর্যায়ে বাড়ির উঠোনে পৌঁছে এক চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। বাড়ির সবাই তাকে এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান যখন ফেরত আসে, তখন তার সাথে কি ঘটেছে এসব বিষয় তিনি সবার সাথে শেয়ার করেন। পরদিন ভালো একজন হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। হুজুর পানি পড়ে দেন, ঝাড়ফুঁক করে দেন এবং মামাকে এটাও বলে দেন যে তিনি যেন রাতের বেলা কখনো ওই পুকুরে আর না যান। যদি যান তার মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ ওই পুকুরে অনেক খারাপ কিছু একটা বসবাস করে। এ ধরনের কথা হুজুর বলেছিলেন। তো হুজুরের কাছ থেকে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। উনি দিনের বেলা যেতেন, সন্ধ্যার আগে চলে আসতেন। আর এটা উনি চিন্তা করেন যেহেতু এই পুকুরটি হন্টেড, অনেকেই জানে গ্রামের, সুতরাং কেউ রাতের বেলা চুরি করতে আসবে না, মানে মাছ চুরি করার সাহস পাবে না। তাই তিনি ওই পাহারা যে ব্যাপারটা সেটি আপাতত দিচ্ছিলেন না। এভাবে মাসখানেক চলে যায়, সবকিছু স্বাভাবিক লাগে তার কাছে। তখন মামা ভাবলেন যে আচ্ছা, ভয়ের ঘটনা তো কন্টিনিউ ঘটতেই থাকে, তাই বলে কি সব সময় ঘটবে? অনেকবার তো ঘটলই। এবার থেকে অনেক সতর্ক হয়ে যাব। সুতরাং যাই, মাছ পাহারা দিতে চাই। অবশ্য এটার কারণও ছিল, কারণ তিনি ভাবছিলেন যে পুকুরের মাছ সত্যি সত্যি মনে হয় কমে যাচ্ছে। নিশ্চয়ই আমি পাহারা দিচ্ছি না, এই সুযোগে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। এই কারণে তিনি আবারও সাহস করে ওই পুকুরের কাছে তার যে ছোট ঘরটি ছিল সেখানে গিয়ে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সকলে তাকে নিষেধ করে, কিন্তু তিনি সেই নিষেধ শোনেন না। হয়তোবা ওই সিদ্ধান্তটাই তার জীবনের সবচাইতে বড় একটি ভুল ছিল। তিনি চলে যান। পরের দিন সকালে তিনি বাসায় ফিরছিলেন না। এটা দেখে ওনার বাড়ির সবাই ভাবে হয়তো রাত জেগে পুকুর পাহারা দিয়েছে, তো তাই সকালে ঘুম থেকে উঠতে অনেক সময় লাগছে। কিন্তু বাসার সবাই খেয়াল করল দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, কিন্তু তিনি তার বাসায় ফিরছেন না। এই কারণে মামার বাসা থেকে কয়েকজন লোককে পাঠানো হয় যে যাও পুকুরের কাছে গিয়ে দেখো ওর কী অবস্থা। তো লোকজন গিয়ে দেখে যে ওই যে পুকুরের পাশে ছোট্ট ঘরটি রয়েছে, ওই ঘরের মধ্যে মামা অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে এবং জ্ঞান ফেরায়। তো জ্ঞান ফেরার পর থেকে মামা আর স্বাভাবিক থাকেন না। দেখা যায় তিনি কারো সাথে কথা বলছেন, মানে আঙ্গনে কথা বলছেন, মনে হচ্ছে তার সামনে কেউ আছে। হাসছেন, কখনো মন খারাপ করছেন, কখনো রেগে যাচ্ছেন। আর তাকে যে খাবার দেয়া হয় তিনি সে খাবার খাচ্ছেন না। জোর করে যদি খাওয়ানো যেত তাকে তার ভূমি হয়ে যেত। আর তিনি একা একা কথা বলেই যাচ্ছিলেন। আর বাসায় থাকা অবস্থায় হঠাৎ হঠাৎ করে মনে হতো তিনি উদাও হয়ে গেছেন। ৫-৭ কিলোমিটার দূরে গিয়ে তাকে পাওয়া যেত। আর ওই সময়টা তো মোবাইল ফোনের ব্যবস্থা তো ছিলই, ২০১০-১২ সালের দিকে। অনেকেই ফোন করত যে ওকে এখানে পাওয়া যাচ্ছে বা দেখা গিয়েছে। তখন বাড়ির লোকজন গিয়ে তাকে নিয়ে আসত। বড় বড় হুজুর কবিরাজও তাকে দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। একজন খুব ভালো মানের হুজুর বলেছিলেন যে মামার উপর অনেক বয়স্ক এবং শক্তিশালী একটি জিন ভর করেছে, যাকে তার বা সাধ্য কারণেই, এবং এই জিনটি তার ক্ষতি করবে, হতে পারে তার মৃত্যুর কারণও। এই জিনটি তাকে হয়তোবা কৌশলে মেরে ছাড়বে।
যাই হোক, বাবাকে অনেকভাবে দেখে শুনে রাখা হচ্ছিল। আস্তে আস্তে তিনি আবার স্বাভাবিক হওয়া শুরু করেন, মানে বেশ স্বাভাবিক হয়ে যান। সকালে মনে করেন হয়তোবা তারা তো চেষ্টা করে যাচ্ছিলেন, বিভিন্ন হুজুরের কাছে নিয়ে যাচ্ছিলেন, ডাক্তারও দেখাচ্ছিলেন। তার চিন্তা হয়তোবা তিনি সুস্থ হয়ে গেছেন। এর মধ্যে কি হয় যে মামার বড় ভাই, মানে আলামিন ভাইয়ের বড় মামা, তিনি ধান ক্ষেতের জন্য কীটনাশক কিনে নিয়ে আসেন, যেটাকে আমরা বিষ বলি আর কি। পোকামাকড়ের জন্য যে বিষ, এটা মানুষ খেলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। তো ওই বিষ এনে তিনি ঘরে রেখেছেন। ওই রাত্রে কি হয়, মানে যেই রাত্রে বিষ তিনি এনেছেন, ওই রাত্রে এই মামা, মানে ছোট মামা, তিনি বিষ খেয়ে ফেলেন। আসলে কোনো ধরনের ঝগড়াঝাড়ি নাই, কিচ্ছু নাই, উড়িয়ে গিয়ে বিষ খেয়ে ফেলেছেন। কেন এটা খেলেন এটা কেউই জানে না। তো পরিবারের সদস্যরা যখন বুঝতে পারেন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তিনি ছটফট করা শুরু করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন। তবে তার চিৎকার চেঁচামেচি শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি ইচ্ছা করে বিষটি খাননি, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার ছিল। তো পরিবারের সদস্যরা ওই রাতে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে যান, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো প্রতিমধ্যেই মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েন। তো এভাবেই ওনার জীবনের সমাপ্তি ঘটে। এরপরে ওনার পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ওই পুকুরটি একটি হন্টেড পুকুর ছিল নিঃসন্দেহে। আর এই ধরনের পুকুরগুলো, এখানে গিয়ে কোনো ধরনের চাষাবাদ করা, মাছ চাষ করা, নিজে মাছ ধরতে যাওয়া বা এই সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্যের কাজে যাওয়া, সেটা উচিত নয়। যেমনটি জুনি ভূতের ৩য় পার্ট, সেখানে আমরা দেখেছিলাম যে আম গাছ রয়েছে, সে আম গাছের পাশে একটি পুকুর ছিল। এই পুকুরে একজন মাছ ছাড়তে গিয়েছিল এবং তার পরিণতি কী হয়েছিল। প্রিয় লিসেনার্স, সব কিছু কিন্তু কুসংস্কার হয় না, কিছু কিছু কুসংস্কার, এটা সত্য। কিন্তু যদি কখনো শোনা যায় যে কোথাও এই ধরনের সমস্যা রয়েছে বা কোনো পুকুরে এই ধরনের সমস্যা রয়েছে, তাহলে আমাদের উচিত নয় বা এটা উচিত হবে না আমাদের সেখানে গোসল করতে নামা, কাপড় কাচা, মাছ ধরা, বাণিজ্য করার উদ্দেশ্যে সেখানে কোনো প্রজেক্ট করা। যদিও বা এটি প্রথম দিকে বোঝা অনেক কঠিন হয়ে যায়, কারণ জমির মালিক তিনি নিশ্চয়ই বলবেন না, বা পুকুরের মালিক তিনিও বলবেন না, বাসার মালিক তিনি নিজেও বলবেন না যে তার জমি, পুকুর, বাড়ি হন্টেড, তাই না? যারা ওঠে তারা বুঝতে পারে, বা যারা ওখানে কাজ করে তারা বুঝতে পারে। এজন্য আমরা কোনো জায়গা নেয়ার ক্ষেত্রে, কোনো বাসা, জায়গা বা পুকুর, অ্যাটলিস্ট আশেপাশের মানুষের সাথে খুব সঙ্গোপনে সে বিষয় সম্পর্কে তথ্য নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি দেখি নেগেটিভ কিছু আছে, তাহলে সেই জায়গাগুলোতে কাজ করা ঠিক হবে না। এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীননগর এলাকা থেকে আমাদেরকে পাঠিয়েছেন প্রান্ত। আর ঘটনাটি তিনি তার এক দাদুর কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি তিনি ২০১৮ সালে শুনেছিলেন। ২০১৮ সালে ওনার বাবার মা, অর্থাৎ ওনার আপন দাদি, বার্ধক্যজনিত কারণে মারা যাননি। ওনার শ্রাদ্ধে ওনার এই আত্মীয়া, মানে ওনার দাদির ভাইয়ের স্ত্রী আসেন, মানে যে দাদির কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছেন। তো শ্রাদ্ধের পরদিন একটা কথা প্রসঙ্গে ভৌতিক টপিকটা আসে। তখন ছোটরা বসেছিলেন ওনার সাথে, তখনই উনি ঘটনাটি বলেছেন। ওই দাদুর বয়স মোটামুটি ৬৫-র মতো ছিল। ওনার বাবার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। ঘটনাটি হয়েছে ওনার বাবার বাড়িতেই। ওনারা মোটামুটি উচ্চ মধ্যবিত্ত পরিবার ছিলেন। ওনার কাকার ৩ ছেলে, এর মধ্যে ছোট ছেলের নাম ছিল অরুণ। আর এই অরুণ ছিল অনেক রাগী এবং একরগা। তার সাথে সবাই হিসাব করে কথা বলতো। খাবার কিংবা কাপড় যদি পছন্দ না হতো এবং যদি তাকে কেউ বকাবকি করত, তাহলে ছোটখাটো কারণে সে বাসা ছেড়ে চলে যেত। আর ঘটনাটির সূত্রপাত হয় ১৯৭৫ সালের মাঝামাঝি কোনো একটা সময়। আর আগেকার দিনে তো আসলে মানুষরা এতগুলো বিষয়ের আসলে নিখুঁত হিসাব রাখত না। এই কারণে এক্স্যাক্ট টাইম আসলে বলাটা অনেক কঠিন, এই কারণে উনিও বলতে পারেননি এবং সেটাই উল্লেখ করেছেন আর কি আমাদের কাছে। যাই হোক, ওই অরুণের বাবার কুঠির শিল্পের বিজনেস ছিল। একটা সময় কি হয়, অরুণের বাবার ব্যবসায় মন্দা চলছিল, মানে ভালো যাচ্ছিল না ব্যবসা, আগের মতো আয়ও হচ্ছিল না। আর এই কারণে অরুণের বাবার মন মেজাজ খুব রুক্ষ ছিল। একদিন অরুণ তার বাবাকে টাকা লাগবে এবং এমন টাকা চায়, ওই সময়ের প্রেক্ষাপটে সেটা মোটামুটি অনেকেই বলা চলে। এমনিতেই ওনার বাবার মেজাজ খুব খারাপ। তারপর অরুণ বারবার টাকা চাওয়াতে তিনি অনেক রেগে যান, অনেক গালিগালাজ করেন ছেলেকে, অকর্মণ্য, অপদার্থ এভাবে তাকে বলেন আর কি। তো অরুণ রাগ করে না খেয়ে ওই রাত্রে ঘুমিয়ে পড়ে। এখন তাদের বাড়ির একটু বর্ণনা না দিলেই নয়। সেটা হলো এই প্রান্ত, যিনি তার দাদুর বাবার বাড়ি ও অরুণদের বাড়ি একই সাথে। অরুণের ২টা ঘর ছিল। তার বড় ভাই ঢাকায় থাকত। একটা ঘরে অরুণের বাবা মা ও মেঝো ভাই থাকত এবং আরেকটায় অরুণ ও অন্য টুকটাক কাজ চলত ওই ঘরে আর কি, খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ। তো ওই রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে যায়। গিয়ে দেখে অরুণ বাড়ির সামনে পুকুর, পুকুরের পাড়ে একটি আম গাছ ছিল, সেই আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। ওর মা বাবা কান্নাকাটি শুরু করে এবং সেটাই স্বাভাবিক। বাবা সামান্য কিছু কথায় মনে কষ্ট পেয়ে সে সুইসাইড করে। তাকে সৎকার করা হয়। আর এই প্রান্তর যেই দাদি, যিনি ঘটনাটা আর কি বলছেন আর কি, তিনি ওই অরুণের ঝুলন্ত লাশটা দেখেছিলেন। শক্ত দড়ি দিয়ে সে ফাঁস দিয়েছিল। জিহ্বাটা অনেকখানি বের হয়ে গিয়েছিল। আর এখন থেকে শুরু হয় আসল ঘটনা। ওনাদের পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছিল। বিশেষ করে
অরুণের রুমটা নাকি অনেক ঠান্ডা ছিল। কেন এমনটা ছিল সকলের প্রশ্ন ছিল সেটা। আর রাতে ওনাদের বাড়ির আশেপাশে হাঁটার শব্দ আসত। কেউ যেন উঠোন বা বাড়ির চারপাশ দিয়ে হাঁটছে। কিন্তু এত রাতে গ্রামে কিন্তু কারো আসারই সম্ভাবনা নেই। একদিন অরুণের মেঝো ভাই রাতে বাসায় ফিরছিল। বাড়িতে ঢোকার পথে সেই আম গাছটা। সে অন্যমনস্ক হয়েছিল। হঠাৎ উপর থেকে আওয়াজ আসে, ভাই আমারে নিয়ে যা, আমার অনেক কষ্ট হইতেছে। আর তার মুখমণ্ডল ছিল ফাঁসি দেওয়ার পর যেমন হয় ঠিক সেই রকম। ভয়ঙ্কর একটি হাসি দেয়। আর মেঝো ভাই এসব কিছু দেখে চিৎকার করে ঘরের দিকে দেয়। তো বারান্দায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে অজ্ঞান হওয়ার আগেই কিন্তু অরুণকে দেখেছিল খুব ভালোভাবেই, কারণ বাড়িতে আসার পরেই তো সে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাড়ির সদস্যরা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পরেও তাকে গোসল করানো হয়। ওর যখন চিৎকার খুব প্রকট হয়েছিল, এত জোরে চিৎকার দিয়েছিল, আশেপাশে প্রতিবেশীও চলে এসেছিল। আর প্রতিবেশীদের মধ্যে একজন ছিলেন আলেম। তিনি পরামর্শ দেন ওই গাছটা কেটে ফেল, এসব ঘটনা আরও হবে। কিন্তু আলেমের পরামর্শে গাছটি কেটে ফেলার ঠিক পরদিনই স্থানীয় মন্দিরের একটি পুরোহিত তিনি ওই পরিবারকে পরামর্শ দেন যে অরুণের পিণ্ডদান করতে হবে। ওর আত্মা নাকি শান্তি পাচ্ছে না। হিন্দু ধর্মমতে তাদের বিশ্বাস সেটি হচ্ছে যে মৃত্যুর পরে পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বা এটি 5 বছর বা 10 বছর যত বছর ইচ্ছা পরে দেয়া যায়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অপমৃত্যু বা অন্য কোনোভাবে যদি মৃত্যু হয় বা আত্মহত্যা করে, তাহলে সে পিণ্ডদানটা যত তাড়াতাড়ি করা যায় সেটাই ভালো। এমনটাই প্রান্ত আমাদেরকে লিখেছেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পিণ্ডদানটা বেশ কঠিন ছিল, কঠিন হয়ে যাচ্ছিল পরিবারের জন্য। গাছ কেটে ফেলার পরেও উপদ্রব মনে হচ্ছে আরও বেড়ে গেছে। সন্ধ্যা হলেই ঘর থেকে যদি কেউ বের হয় দেখত অরুণ দাঁড়িয়ে আছে এবং বিশ্রী চেহারা দিয়ে একটা হাসি দিত। ওই ভয়ানক হাসিতে অনেকেই সেন্সলেস হয়ে পড়ে যেত। একদিন অরুণের মা সন্ধ্যায় একা ঘরে শুয়েছিল। হঠাৎ ঘুম ভাঙতেই দেখে অরুণ তার পাশে শুয়ে আছে। অরুণ বলে ওঠে, মা আমারে নিয়ে যাও, কষ্ট হইতেছে আমার খুব। অরুণের মা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির অন্য সদস্যরা তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দেখেই উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন ওই আলেমকে আবার ডাকেন, যেহেতু প্রতিবেশী ছিল, তো আলেম এসে ওনাকে ঝাড়ফুঁক করে। এই ধরনের ঘটনা প্রতিনিয়তই বাসায় ঘটতে থাকে। বাড়ির মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। তখন অরুণের বাবা চট্টগ্রামের চন্দ্রনাথে পিণ্ডদানের সিদ্ধান্ত নেন। তখন বর্তমানের মতো যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না। উনি নৌকা ভাড়া করে চন্দ্রনাথের পথে রওনা হন। নৌকা যখন রাতে চলছিল, নৌকার মাঝি অরুণের বাবাকে বলে, ভাই নৌকার ওই কোনায় কে যেন বসে আছে, নৌকাটা ভারী ভারী মনে হচ্ছে। ওনার বাবা বুঝতে পারে যে ঘটনাটা কি হতে যাচ্ছে। তখন উনি ওনার মতো করে মন্ত্র জপতে থাকে এবং উনি ওই মাঝিকে বলতে থাকে, তুমি আল্লাহ খোদার নাম নাও। তুমি যেহেতু মাঝি মুসলিম ছিলেন, তোমার ধর্মে যেই দোয়া দরুদ আছে সেগুলো পড়তে থাকো। তো ওনার অবস্থা বেগতিক দেখে ওই একটি গ্রামের কাছে নৌকা ভিড়িয়ে রাখে, যেখানে লোকালয় ছিল, আর দোয়া দরুদ পড়তে থাকে। ওই রাত্রে তেমন কোনো সমস্যা আর হয়নি। পরদিন তারা জায়গা মতো পৌঁছে যায় এবং পিণ্ডদান করে। ওই রাতেই নাকি অরুণের মা স্বপ্নে দেখেছিল যে অরুণ দড়ি নিয়ে ওই আমগাছটাতে ফাঁসি দিচ্ছে। যাই হোক, পিণ্ডদানের পর এমন ঘটনা নাকি আর ঘটেনি। অরুণের বাবা ওই বছরই মারা গিয়েছিলেন, আর ওনার মাও পরের বছর মারা গিয়েছিলেন। এমন কিছু বিষয় এখানে চলে আসে যেটা আমাদের সকলের মনেই প্রশ্ন আসে যে কত মানুষ তো আত্মহত্যা করে, তাহলে অরুণের বাড়ির লোকদের সাথে এমন ঘটনা কেন ঘটল? আর এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গিয়ে প্রান্ত নিজেই ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছেন বলে উল্লেখ করেছেন এবং একটি ধর্মীয় গ্রুপেও তিনি পোস্ট দিয়েছিলেন। সেখান থেকে তিনি জানতে পারেন সেটা হলো যে নির্দিষ্ট কিছু তিথি থাকে, ওই তিথিতে যদি কেউ মারা যায় তাহলে এমনটা হতে পারে। আত্মহত্যা করলেই যেমনটা হবে তা না, কিন্তু নির্দিষ্ট কিছু তিথি এই সময় যদি কেউ সুইসাইড করে বা অপমৃত্যু হয়, তখন ওই লাশগুলোর সাথে এই ধরনের ঘটনা ঘটে। তার কাছ থেকে প্রান্ত ঘটনাটি শুনেছিলেন, তিনি 2020 সালে মারা গেছেন। আর প্রান্ত বলেছেন যে ওনার যেই দাদি এই ঘটনাটি বলেছেন, তিনি তার ধর্মের অনেক ধর্মীয় রীতিনীতি মানতেন এবং উনি কখনো মিথ্যা কথা বলতেন না। তো আমাকে প্রান্ত বলেছেন যে ঘটনাটি 100% সত্য একটি ঘটনা। আসলে এই ধরনের ঘটনা আমরা এর আগেও এই ধরনের আর কি হুবহু এটা না, এই ধরনের ঘটনা আমরা পেয়েছি। তো এই বিষয়গুলোর ব্যাখ্যাও আমরা আগে বলার চেষ্টা করেছি যে সত্যি সত্যি যদি এমন কোনো অপমৃত্যু নির্দিষ্ট কিছু তিথিতে হয়ে থাকে, অমাবস্যা, পূর্ণিমা বা অন্যান্য বেশ কিছু সময় গ্রহ নক্ষত্রের সাথে মিল রেখে বেশ কিছু সময়, এই বিষয়গুলোর হিসাব আমরা না জানলেও দুষ্টজিনেরা কিন্তু খুব ভালো জানে। তখন ওই লাশগুলো তারা তাদের জাদুবিদ্যার কাজে ব্যবহার করার জন্যই মূলত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। হয়তোবা অরুণের সাথেও এমনই ঘটনা ঘটেছিল যে অরুণ এমন সময় সুইসাইড করেছিল, তখন হয়তোবা কোনো একটা নির্দিষ্ট সময় ছিল যার কারণে তাকে নিয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত হয়েছিল। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা এবং ঘটনাটি এখনও রহস্যাবৃত।
সত্যিকার অর্থেই আসলে কি ঘটেছিল যেটা আজ পর্যন্ত ঠিকভাবে জানা যায়নি। একজন এক এক রকমভাবে বিশ্লেষণ করে। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন সৈয়দ জাহিদ হাসান। ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাজারপাড়া নামক গ্রামে। বর্তমানে তিনি লেখাপড়ার জন্য রাজশাহীতে আছেন। আর এই ঘটনাটি তিনি তার মা এবং খালার কাছ থেকে শুনেছেন। এই ঘটনাটি ঘটেছিল ওনার নানির বাড়িতে। উনার নানির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী এলাকার কানুরা গ্রামে। সোনাইচণ্ডী এলাকাটা সম্পূর্ণটাই বরেন্দ্র এলাকা। ঘটনাটি ঘটেছিল 2002 কিংবা 2003 সালের দিকে, এমনটাই উনি উল্লেখ করেছেন। এই ঘটনাটি ঘটেছিল কানুরা গ্রামের একটি সাধারণ পরিবারের একজন মেয়ের সাথে। সঙ্গত কারণেই ঠিক নামটি অ্যাকচুয়াল নামটি প্রকাশ করা যাচ্ছে না, একটি ছদ্মনাম ব্যবহার করা হবে। কানুরা গ্রামটি খুবই ছোট। এই গ্রামটিতে 2013 সালে বিদ্যুৎ সংযোগ আসে। তার আগে সেখানকার মানুষ লণ্ঠন, কুপি এসব জ্বালিয়ে বসবাস করত। কিন্তু তার আশেপাশে সোনাইচণ্ডী সদর এবং ধানসুরা গ্রামে বিদ্যুৎ সংযোগ অনেক আগে থেকেই ছিল। তবে ঘটনার সময়কালে অর্থাৎ 2002 বা 3 সালের দিকে হয়তো আশেপাশে কোথাও বিদ্যুৎ সংযোগ ও সময় ছিল না। যে মেয়েটার সাথে ঘটনাটি ঘটেছে তার বাড়ির একটু বর্ণনা না দিলেই নয়। তাদের বাড়িটি মাটির তৈরি দোতলা বাড়ি এবং উপরে টিন দেয়া আছে। বাড়ির পেছন দিকে আবাদি জমি রয়েছে, যেখানে ধান চাষ করা হয়। বাড়ির একদম সামনে একটি ছোট্ট পুকুর রয়েছে, সেই পুকুরটি এই পরিবারের নিজস্ব এবং সেখানে তারা মাছ চাষ করে। এই পুকুরের পাশে আরও একটি বড় পুকুর রয়েছে, আর এই বড় পুকুরটির শেষ প্রান্তে একটি চায়ের দোকান রয়েছে, যেখানে অনেক মানুষের আনাগোনা হয় প্রতিদিন। বাড়িটির সামনে দিয়ে একটি মাটির রাস্তা চলে গেছে, যেটি সোনাইচণ্ডী এবং ধানসুরা গ্রামের মেইন রাস্তার সাথে সংযুক্ত। রাস্তার ঠিক ওপারে রয়েছে আরও একটি বড় পুকুর। পুকুরের একপারের গাছে আছে সেই গ্রামের প্রধান গোরস্থান। গোরস্থানটির চারপাশে কোনো সীমানা দেয়া নেই। বাড়িটির মেইন দরজায় দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে সেই গোরস্থানটি দেখা যায়। কানুরা গ্রামের সেই সাধারণ পরিবারটিতে যে মেয়েটি ছিল তার ছদ্মনাম উর্মিলা। উর্মিলা অন্য সব সাধারণ মেয়েদের মতোই ছিল। ভালোভাবেই সে বড় হয়েছিল। সে বিয়ের পর কানুরা গ্রামে এসেছিল। গ্রামের লোকজনরা বলতো উর্মিলার কাছে নাকি জিন আছে, কিন্তু তার সাথে জিনের সঙ্গে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ কেউ দেখেছে কিনা এটা কেউ বলতে পারে না। বিয়ের কিছু বছর পর তার 2টি সন্তান হয়। কিন্তু উর্মিলা একটি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। কী রোগে সে আক্রান্ত হয়েছিল সেটি আমাদের জাহিদ ভাই বলতে পারেননি, কারণ তিনি আসলে জানতে পারেননি যে আসলে কী রোগে মেয়েটি আক্রান্ত হয়েছিল। তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ভালো ডাক্তার দেখানো হয়, কিন্তু তার রোগ ভালো হয় না। উর্মিলা ধরেই নেয় সে হয়তো আর বাঁচবে না, তাই সে তার পরিবারের লোকজনদের কাছে শেষ ওসিয়ত করে যায়। সেটি হলো তার মৃত্যুর পর তাকে যেন গোরস্থানের পাশে যে পুকুর রয়েছে এই পুকুরের পানি দিয়ে গোসল না করানো হয়। কিন্তু তার পরিবার তার কথায় পাত্তা না দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। আর এই ওসিয়তটি সে তার মাকে করে গিয়েছিল মূলত। যাই হোক, তারা শেষ পর্যন্ত রাজশাহীর একটি হসপিটালে ভর্তি করে। ডাক্তার তার চিকিৎসা করে, বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। সেখানকার ডাক্তার একটি সিদ্ধান্ত নেন, পরিবারের সাথেও সেই কথা বলেন, পরিবারও রাজি হয়। সেটি হলো ওই ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে চায়। কিন্তু উর্মিলা ডাক্তারকে অনেক অনুরোধ করে যে তাকে যেন অজ্ঞান না করা হয়। সে নাকি ডাক্তারের পায়ে পর্যন্ত ধরেছিল, কিন্তু ডাক্তার বলেছিল এই ইনজেকশনটা না দিলেই নয়, এটা আপনার জন্য খুবই জরুরি। কিন্তু উর্মিলা সেটি মানতে রাজি ছিল না। যাই হোক, পরিবারের সম্মতি সাপেক্ষেই ডাক্তার শেষ পর্যন্ত তাকে ওই ইনজেকশনটি দিয়ে অজ্ঞান করে। কিন্তু সমস্যা দেখা দিল যে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার জ্ঞান ফিরছিল না। ডাক্তার উর্মিলার পরিবারের লোকজনকে বলেন উর্মিলাকে বাড়ি নিয়ে যান এবং 24 ঘণ্টা রাখুন। এই 24 ঘণ্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে ধরে নিতে হবে সে মারা গেছে। কিন্তু উর্মিলার পরিবার ভেবে নেয় যে উর্মিলা মারা গেছে, তাই তারা তাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে চলে আসে। ঘণ্টাখানেক পরে তারা সব আত্মীয়স্বজনকে খবর দিয়ে দেয়। এমনকি মসজিদের মাইকেও ঘোষণা করা হয় যে উর্মিলা মারা গেছে। সিদ্ধান্ত নেওয়া হয় সেদিন রাতেই উর্মিলাকে দাফন করা হবে। আত্মীয়স্বজনরা সবাই এসে উপস্থিত হয়। দাফনের জন্য সব কার্যক্রম শুরু করা হয়। উর্মিলা তার শেষ ওসিয়তের কথাটা যেহেতু তার মাকে বলেছিল, কিন্তু মেয়ের মৃত্যু এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে তিনি কথাটি ভুলে গিয়েছিলেন। কারণ মেয়ের মৃত্যুর কারণে তিনি এতটা শোকে আচ্ছন্ন ছিলেন এবং এতটা কষ্ট পেয়েছিলেন যে এই বিষয়গুলো আসলে তার মাথায় তখন কাজ করেনি। যেহেতু তার ওসিয়তটা কাজ করেনি, ফলে তাকে কবরস্থানের পাশের সেই পুকুরের পানি দিয়ে গোসল করানো হয়, যেই পুকুরের পানি দিয়ে গোসল করাতে সে বারণ করেছিল। কেন বারণ করেছিল এটা কেউ বলতে পারে না, এবং সে কাউকে বলেও যায়নি।
রাত 10টার সময় তার জানাজা হয় এবং স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। এখানে কোনো রকমের কোনো অদ্ভুত রকমের ঘটনা ঘটেনি, মানে তাকে দাফন করার আগ পর্যন্ত। দাফন করার পর সবাই তো বাড়িতে ফেরত আসে। ওই রাতেই উর্মিলার স্বামী স্বপ্নে দেখে যে উর্মিলার লাশ কবর থেকে তুলে তাদের বাড়ির বাইরের দরজার সামনে ফেলে রাখা হয়েছে। স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। তিনি তার স্বপ্নের ব্যাপারে বাড়ির অন্যান্য লোকজনদেরকে বলেন। অন্য সব আত্মীয়স্বজনরা বলেন, সকালে গিয়ে কবর ঠিকঠাক আছে কিনা দেখে আসা হবে, এখনকার মতো তুমি ঘুমিয়ে যাও। সেদিনকার মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরবেলা কবরটি দেখতে যাওয়া হয়। কবরের কাছে গিয়ে সবাই একটি ভয়ানক জিনিস দেখে, যেটি দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সবাই দেখে যে কবরের মাথার অংশটুকু মাটি নেই, এবং সেখানে যেই বাঁশ দেয়া হয়েছিল, যেই অংশটিতে মাথার অংশ মূলত চাটাই দেয়া হয়েছিল, সেই চাটাই অংশবিশেষ নেই। হাতে টর্চ লাইট সবাই নেয় এবং টর্চ লাইট নিয়ে আসে, কারণ আলো থাকলেও তো, মানে সূর্যের আলো থাকলেও তো কবরের ভেতরে দেখা যাচ্ছিল না। টর্চ লাইট মেরে দেখা যায় যে কবরের মধ্যে কোনো লাশ নেই, কিন্তু কাফনের কাপড়টি কবরের ভেতরেই পড়ে আছে। কবরের অন্যান্য অংশ একদম অক্ষত আছে। বাড়ির লোকজনদেরকে খবর দেয়া হয়। সবাই সেখানে চলে আসে। খবরটা জানাজানি হলে আশেপাশের বাড়িগুলো থেকে অনেক মানুষজন এসে সেখানে উপস্থিত হয়। সবাই মিলে লাশ খুঁজতে থাকে। লাশ গেল বোধহয়। খোঁজার এক পর্যায়ে লাশটি পাওয়া যায় ওই কবর থেকে বেশ অনেকটা দূরে একটি ধানের জমির মাঝখানে। সে সময় জমিতে ধান লাগানো ছিল না। লাশটি উপুর হয়ে মাটিতে পড়েছিল। লাশটিকে সোজা করলে দেখা যায় লাশের চোখ থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এ সময় পরিবারের লোকজনেরা লাশটি কাউকে দেখতে না দিয়ে বাড়িতে নিয়ে চলে আসে, কারণ ওই অবস্থায় আসলে কাউকে দেখানোর মতো ছিল না। কিন্তু খবরটি চারদিকে যখন জানাজানি হয়ে যায়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে জড়ো হয়। সবার চাপের মুখে পরবর্তীতে লাশ দেখাতে বাধ্য হয় উর্মিলার পরিবার। কবরটি আবার ঘোরা হয়, মানে যেই কবরে তাকে দাফন করা হয়েছিল সেটি। উর্মিলার স্বামী কবর থেকে কাফনের কাপড় তোলার জন্য কবরে নামেন, কিন্তু এখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা। কবর থেকে কাফনের কাপড় তোলা যাচ্ছে না। কাপড়টি কবরের সাথে শক্তভাবে লেগে আছে। এই অবস্থায় আশেপাশের যেই গ্রাম ছিল, সোনাইচণ্ডী হাটের যেই মসজিদ একটা আছে, সেই মসজিদের ইমাম, তারপর ধানসুরা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং ওই গ্রামের যেই মসজিদ রয়েছে, ওই মসজিদের সবচেয়ে বড় যেই মসজিদ রয়েছে, ওই মসজিদের ইমামকে খবর দেওয়া হয়। 3 জন ইমাম একত্রে অনেক দোয়া দুরুদ পড়তে থাকেন। তারা 3 জন দোয়া পড়া অবস্থায় কবরের মধ্যে নামেন এবং কাপড়টি তোলার চেষ্টা করেন। এবার তারা কাপড়টি তুলতে সক্ষম হন। অনায়াসেই কাপড়টি উঠে আসে। সেদিন ছিল বুধবার। সোনাইচণ্ডীতে কেন্দ্রীয় হাট বসে বুধবারে। খবরটি জানার পর হাট থেকে সব মানুষ এসে সেখানে হাজির হয়। সবাই এই ঘটনা নিজ চোখে দেখেছে, এবং এটাই জাহিদ ভাই আমাদেরকে বলেছেন যে অনেকেই এটি নিজ চোখে নাকি দেখেছে। পরবর্তীতে পুনরায় গোসল দেয়া হয়, আবার জানাজা পড়িয়ে দাফন করা হয়। এরপর আর কোনো সমস্যা নাকি হয়নি, কিন্তু কবর থেকে যে পাটাতনটি হারিয়ে গিয়েছিল সেটি আর পাওয়া যায়নি। এই ঘটনার পর গ্রামে সবার মুখে বিভিন্ন রকমের কথা ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলে যে সেই মেয়েটির সাথে থাকা জিনেরা তার লাশটি তুলে বাইরে বের করেছে। আবার কেউ কেউ বলে মেয়েটি হয়তো বেঁচে ছিল, যেহেতু ডাক্তারের কথা অমান্য করে 24 ঘন্টার আগেই তাকে কবর দেওয়া হয়েছিল, তাই হতে পারে যা হয়তো কবরের মধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল। তারপর সে নিজেই কবর ভেঙে বেরিয়ে আসে। তারপর কোনো কারণে সে অসুস্থ হয়ে মারা যায়, মানে স্বাভাবিকভাবে সে মারা যায়। আবার অনেকে বলে কোনো লাশ হয়তোবা লাশ চুরি করতে এসেছিল, কিন্তু কবরের মাত্র একটি পাটাতন খুলে লাশটি নিয়ে গিয়েছিল, আর লাশটি পরবর্তী দিশা নিতে পারেনি। কেউ কেউ বলে যে লাশটি হয়তোবা কোনো শেয়াল বা এই ধরনের কোনো প্রাণী তুলে এনেছিল, কিন্তু কবরের আশেপাশে কোনো জীবজন্তুর পায়ের ছাপ বা লাশের গায়েও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর চোর নিয়ে যাওয়ার যেই বিষয়টি বলা হয়েছিল যে এত ছোট একটি জায়গা করা হয়েছিল, ওই জায়গা দিয়ে আসলে একটি লাশ কোনোভাবেই বের করা সম্ভব নয়। আসলে কি হয়েছিল, কেনই লাশটি তোলা হয়েছিল, এই বিষয়টি আজও ওই গ্রামের একটি রহস্যাবৃত বিষয়। এক একজন এক এক রকমভাবে সেটি বলেন। আসলে কি হয়েছিল সেটি কেউ ভালো করে বলতে পারে না, যেহেতু এটি ওই সময়ে একটি আলোচিত বিষয় ছিল। এই কারণে সৈয়দ জাহিদ হাসান ভাই তিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ডক্টর, তার নাম ডক্টর হাসান হাবিব তরুণ। আর এটি আমাদেরকে পাঠানোর দ্বিতীয় ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি ওনার মতো করেই হুবহু সেভাবে পড়ার চেষ্টা করব, কারণ তিনি বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাপার লিখেছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা ওনার মতো করে বললেই সেটা আরও ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে। তিনি যেভাবে লিখেছেন,
ঘটনার শুরুতেই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে। আমরা যারা মুসলিম আছি তারা তো সবাই বিশ্বাস করি জিন জাতির কথা, কারণ পবিত্র কুরআনে একটি সূরা তাদের নামে নাজিল হয়েছে। সুতরাং আমাদের ধর্মীয় বিশ্বাস তথা ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ হয়েছে সেটা। অন্যান্য ধর্মীয় গ্রন্থে এই জাতি সম্পর্কে কম বেশি ধারণা দেয়া আছে বলে আমি অল্প বিস্তর জানি। এই গেল আস্তিক ব্যক্তিদের দিকটা। এখন আসি আরেকটি দিক, যারা নিজেদেরকে বিজ্ঞান নির্ভরশীল হিসেবে দাবি করেন, যারা সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে চান, সবকিছুর একটা বস্তুগত বা জড়গত একটা প্রমাণ চান, কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে আমাদের খুব ছোটবেলার বিজ্ঞান শিক্ষাকে কাজে লাগিয়েই আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারি। সেটা এই যে যারা বস্তুগত বা জড়গত একটা প্রমাণ চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, মহাশূন্য বা স্পেস এটা তো বস্তুগত বা স্থানগত কিছু নয়। এটাকে না চোখে দেখা যায় না হাতে ধরা যায়, তবুও এটা 100% বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে স্পেস রয়েছে। এখন পর্যন্ত কি একজন অস্বীকার করতে পারবেন যে বস্তুগত বা জড়গত কোনো প্রমাণ নেই, এই জন্য স্পেসকে অস্বীকার করা যাবে? একই সাথে চোখে দেখা বা কানে শোনার কথায় আসি। আমরা জানি আমাদের শ্রাব্য তার একটা পাল্লা আছে, সেটা আমরা সবাই জানি যে 20 থেকে 20,000 হার্জ। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি এর চেয়ে উচ্চ বা নিম্ন মাত্রার কোনো শব্দ তিনি শুনতে পারবেন না। একটা উদাহরণ হচ্ছে, আমরা সব সময় বলি কুকুর অনেক প্যারানরমাল জিনিস বুঝতে পারে, কুকুরের শ্রাব্যতার পাল্লা কিন্তু মানুষের চেয়ে অনেক বেশি। সুতরাং এমনও তো হতে পারে যে অশরীরীর যেই শব্দগুলো করে সেগুলো 20-এর থেকে কম বা 20,000 হার্জ থেকে বেশি, যার জন্য আমরা সেগুলো শুনতে পাই না, কিন্তু ওরা ঠিকই শুনতে পারে। আবার যদি চোখে দেখার কথা চিন্তা করি, সেটা হলো আলোক রশ্মির সবগুলোই কি আমাদের চোখে ধরা পড়ে? এর উত্তর হচ্ছে না। একটা কমন উদাহরণ হচ্ছে টিভির রিমোটের সামনের যেই লাইটের মতো জিনিসটা থাকে, সেটা থেকে বের হওয়া আলো কখনো খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরায় দেখা যায়। যদি আমরা ডাইমেনশন দিয়েও চিন্তা করি সেভাবেও প্রুফ করা যায়। এছাড়াও আরও অনেক দিক থেকে জিনিসগুলো চিন্তা করা যায়। এত লম্বা লম্বা ভূমিকা করে ফেললাম, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন চলে আসি মূল ঘটনায়। ঘটনাটি আমার বড় মামার কাছ থেকে সংগ্রহ করা। ঘটনাটি মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা। আমার বড় মামা সরকারি হাই স্কুলের টিচার ছিলেন। চাকরি সূত্রে তাকে থাকতে হতো সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার একটি গ্রামে। বলে রাখা ভালো, সেই এলাকাটি চরাঞ্চল এবং সেই সময় নৌকাই ছিল একমাত্র বাহন। বাবার সেই এলাকায় যাবার পর টুকিটাকি কাজের জন্য স্কুলের দফতরেই তাকে সাহায্য করতেন, এবং তার ছেলের সাথে ঘটা এই ঘটনা। ছেলেটার নাম ছিল আব্দুল জব্বার। জব্বারের প্রচুর মাছ ধরবার নেশা ছিল, আর সে সাধারণত তার আরও 3-4 জন বন্ধু মিলে রাতে মাছ ধরতে যেত। এমনভাবেই একটি রাতে তারা 4 বন্ধু গিয়েছিল মাছ ধরতে। তারা জাল পেতে রাখত, আবার একটু কোম্পানির মধ্যে গিয়ে ট্যাটা দিয়ে মাছ শিকার করত। মাছ ধরতে ধরতে একটি সময় তারা দেখতে পেল একটি বড় গজা মাছ। আসলে যারা মাছ শিকারী তারা কিন্তু অল্প আলোতেই মাছকে শনাক্ত করতে পারেন। তো মাছটি দেখার পরে তিনি ধীর পায়ে এগিয়ে ট্যাটার এক ঝটকায় মাছটিকে গেঁথে ফেললেন। তিনি মাছটিকে গাদলেন ঠিকই, কিন্তু সমস্যা হচ্ছে ওইটার শক্তির সাথে তিনি পেরে উঠলেন না। তাই তিনি তার বন্ধুদের সহযোগিতা চাইলেন, কিন্তু তারাও 3 জন মিলেও মাছটিকে কোনোভাবেই নৌকায় তুলতে সক্ষম হননি। ধস্তাধস্তির একটি পর্যায়ে মাছটিকে তারা তুলতেই পারলেন না, এবং একটি পর্যায়ে কি হলো, ওই ড্যাটার ফলাসহ ভেঙে ওই মাছটি পানিতে চলে যায়। খুব সম্ভবত ওই ড্যাটার লাঠিটি দুর্বল ছিল বা কিছু একটা হবে। তো তারপরে আর অস্বাভাবিক কিছুই হলো না। ওনারা অন্যান্য জাল আর কোচ ব্যবহার করে মাছ ধরে বাসায় ফেরত আসলেন। ওনারা ঘটনাটা স্বাভাবিকভাবেই নিলেন, কারণ এমন ঘটনা হামেশাই ঘটে। জাল ছিঁড়ে মাছ চলে যায়, বড়শির ছিপ সহ মাছ চলে যায়, তারপরে বড়শির ছিপ মাঝখান থেকে ভেঙে যায়, তারপর সেই ভেঙে যাওয়া অংশটুকু একটা অংশ হাতে থাকে, বাকি অংশটা মাছে নিয়ে চলে যায়। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আর ট্যাটা নিয়ে মাছ ধরতে গেলেও এই ঘটনাটি হওয়ার হামেশাই ঘটে। এই কারণে বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। কিন্তু ঠিক 2 রাত পর থেকে শুরু হলো একটা আজব ঘটনা। জব্বার তার বাড়িতে ছিলেন এবং মাঝরাত থেকে তার দরজায় খটখট করে শব্দ শুরু হলো। ঠিক আমরা যেভাবে নক করি দরজায় সেভাবে, কিন্তু একটু সময় বিরতি বেশি দিয়ে। এখানে বলে রাখা ভালো, আগের দিনে মাটির ঘরগুলোতে দরজার চৌখাটের নিচে একটু মাঝারি আকৃতির ফাঁকা অংশ থাকত, ঝাড়ু দিয়ে ময়লা বের করে দেওয়ার জন্য। তো যাই হোক, জব্বার সাহেব দরজা খুলে বের হওয়ার আগে ডাক দিলেন, কে কে ওখানে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসলো না। তিনি উঠে দরজা খুলে বাইরে কাউকে দেখতে পেলেন না। খুবই অবাক হলেন। তো তিনি দরজা বন্ধ করে আবার ভেতরে চলে এলেন। কিন্তু না, একটু পরে আবার শুরু হলো সেই খটখট শব্দ। এবার তিনি রীতিমতো বিরক্ত হয়ে দরজা খুললেন ঠিক, কিন্তু তার নজর গেল দরজার নিচের দিকে। তিনি দেখতে পেলেন একটি সাপ তার দরজার ফাঁকা অংশ দিয়ে ভেতরে ঢুকারবার চেষ্টা করছে, যেটা চৌখাটের মাঝখানে সেই অংশটা যেখান দিয়ে ময়লা বের করে দেয় ঘর ঝাড়ু দিয়ে, সেই দিক দিয়ে ঢুকার চেষ্টা করছে।
আর খুবই অবাক করার বিষয় হচ্ছে যে ওই সাপের মাথার কাছাকাছি একটি জায়গায় সেই ক্যাটার ভাঙা অংশ, যেটা ভেঙে গদার মাছ চলে গিয়েছিল। উনি ওনার ট্যাটার ওই নিচের অংশটা খুবই ভালো করে চিনতেন। উনি দেখতে পেলেন সেই জিনিসটি ওই সাপের পিঠে লেগে আছে, যেটা ওই মাছের পিঠে ছিল। ঠিক এই কোচটির কারণেই বা এই ক্যাটাটির কারণেই সাপ ঘরে ঢুকতে পারছে না, কারণ ওইটা একটু বড় ছিল, নিচ দিয়ে আটকে যাচ্ছিল, তখন ঢুকতে যাচ্ছিল। আর তা না হলে সে কিন্তু ঘরে ঢুকে পড়ত। এটি দেখার পর উনি চিৎকার করে ওঠেন ভয়ে এবং পেছনে সরে যান। ওনার স্ত্রী ঘুম থেকে উঠে সেটিও দেখতে পারেন এবং ভয়ে আটকে ওঠেন। তারা বুঝতে পারেন এটা মাছও নয়, এটা সাপও নয়, এটা অন্য জগতের একটি জিনিস। তখন জব্বার সাহেব আয়াতুল কুরসি পড়তে পড়তে সাহস করে হ্যাচকা টানে ওই কোচটি খুলে নেন, মানে ওই ক্যাটার ওই অংশটি খুলে নেন। আর তখনই ওই সাপটি লামের পেছনে সরে যায় এবং উঠোনের মধ্য দিয়ে আবার বাড়ির একপাশ দিয়ে বের হয়ে চলে যায়। উনি সাহস করে হাত দিয়ে ওই ট্যাটার ওই অংশটা যে বের করতে পেরেছিলেন, এই সাহসটা আসলে কয়জন মানুষ করতে পারে। উনি এটাও বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটি যদি আমি বের না করে নেই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। যাই হোক, এই ঘটনার বেশ কিছুদিন কেটে যায়, নতুন করে আর কিছুই ঘটে না। তবে জব্বার সাহেব ক্যাটা দিয়ে মাছ ধরাটা একদম বন্ধ করে দেন। এর কিছু বছর পর জব্বার সাহেব আলাদা করে বাড়ি তৈরি করেন এবং বাড়িটি ছিল তার আগের মসুদ বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তারা অনেকটা জমি জুড়ে তরমুজ এবং বাঙির চাষ শুরু করেন। সেটি পাহারা দেওয়ার জন্যই মূলত এই বাড়িটি করা। এভাবে একটি সিজন চলে যাওয়ার পর জব্বার সাহেব ঢাকায় একটি গার্মেন্টসে চাকরির জন্য চলে আসেন। বাড়িটি ওভাবেই ছিল। ওই বাড়িতে রেখে আসলেন শুধু তার স্ত্রী এবং সন্তানদের। মাঝে মাঝে জব্বারের মা এসে ওনার স্ত্রী এবং সন্তানদের সাথে থাকতেন, কখনো বা অন্য তার বাবা মা একসাথে চলে আসত, আবার কখনো বা জব্বারের স্ত্রী সন্তানরা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেত যখন জব্বার থাকত না। তো জব্বার মাঝে মাঝে গ্রামে আসতেন। উনি প্রায় প্রত্যেকবারই রাত করে বাসায় আসতেন, আর রাত করে বাসায় ফেরাটাই ওনার জন্য একদম সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। এভাবে একদিন হুট করে মধ্যরাতে জব্বার সাহেব তার বাড়িতে ফিরলেন। ওদিন আবার জব্বারের মা এবং বাবা দুজনেই বাড়িতে ছিলেন। তবে সাধারণত জব্বার যে সময় বাসায় ফিরত তার চেয়ে ওই দিন একটু বেশি দেরি করে ফিরেছিল। তো যাই হোক, জব্বার সাহেব ফেরার সময় বড় দুটা মাছ কিনে আনেন। এটাও স্বাভাবিক ছিল যে উনি বাড়ি ফেরার সময় প্রায়শই এই কাজটি করতেন, মাছ কিনে নিয়ে আসতেন। ওই দিন আবার এসেই এক অদ্ভুত আবদার ঘরে বসলেন। ঘরে ঢুকে ওনার স্ত্রীকে বললেন, তুমি রান্নার প্রস্তুতি নাও, আমি মাছ ভাজা খাবো, আমি তোমাকে হেল্প করছি, মাকে ডেকে তুলে তোমরা কাজ শুরু করো আর আমি মাছ কেটে দিচ্ছি। উনি আসলে মাছ কাটায় অতটা পারদর্শী ছিলেন না। তো জব্বার সাহেবের স্ত্রী খুবই অবাক হন যে সে আবার মাছ কাটা শুরু করলে হবে কি। তিনি ভাবেন যেহেতু ঢাকায় থাকে, মেসে রান্নাবাড়া করতে হয়, অনেক সময় মাছ কাটা হয়তোবা শিখে গিয়েছে। এই বিষয়টি নিয়ে উনি কোনো প্রশ্ন করেন না। তো যাই হোক, কথা মোতাবেক উনি মাছ কাটতে লেগে গেলেন উঠোনের মাঝখানে, আর ওনার স্ত্রী চুলায় আগুন জ্বালানো শুরু করলেন রান্নাঘরে। ওনার স্ত্রী চুলা জেলে কোনো একটি কারণে ঘরের যাবার জন্য যখন উঠে হাঁটা দেয়া শুরু করেন, তখন তিনি একদম স্তম্ভিত হয়ে যান। ওনার স্ত্রী দেখেন মাছ কাটছেন ঠিকই, কিন্তু ওই মাছ তিনি পাত্রে রেখে না দিয়ে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর তার মুখের দুই দিক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর জব্বার জিভ দিয়ে সেই রক্তবার চেটে চেটে খাচ্ছে। জব্বার জিভটি ছিল অনেক বেশি লম্বা। এই ঘটনা দেখে তার স্ত্রী চিৎকার করে ঘরের দিকে দৌড়ে যান। ওনার চিৎকারে তার শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে পড়েন এবং বাইরে বেরিয়ে আরও বিভৎস দৃশ্য দেখেন। সবাই মিলে ওরা দেখেন যে ওই জব্বারের জিভটি আরও অনেক বড় মনে হচ্ছে এখন, আর জব্বার রূপীয় প্রাণীটি হো হো করে হাসছে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। জব্বারের বাবা তখন বুঝতে পারেন যে কি ভয়ানক বিপদে তারা পড়েছেন। তখন তিনি জোরে জোরে দোয়া পড়তে থাকেন এবং দোয়া পড়তে পড়তে জব্বারের মাকে নিয়ে এবং তার পুত্রবধূ এবং নাতিন নাতিনীদের নিয়ে তিনি বাড়ির গোয়াল ঘরের দিকে চলে যান। উনি তাদেরকে বলেন যে দুষ্টু জিনেরা নাকি গরু মহিষ এদের কাছাকাছি আসতে চায় না। তো ওনারা ওই গোয়াল ঘরের মধ্যে গিয়ে জোরে জোরে দোয়া দরুদ পড়তে থাকেন। এভাবে কিছুক্ষণ চলে যায়, আর ওই সময় ওই জব্বারের মতো ওই অবয়বটি ওদের চারদিকে ঘুরতে থাকে, কিন্তু ওদের কাছে আসে না, দূর থেকে গালিগালাজ করতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর জিপটি গালি দিতে দূরে চলে যায়, কিন্তু ওনারা গোয়ালঘর থেকে বের হন না, একবারে ফজরের আজানের পর বের হন। এরপর জব্বার সাহেবের বাবা উনি ওনার ছেলের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন ওই দিন তিনি গ্রামে আসেননি। পরবর্তী একজন বিজ্ঞ ব্যক্তির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে জানা যায় এটা হচ্ছে সেই জিনটি যেই জিনটিকে জব্বার আঘাত করেছিল ক্যাটা দিয়ে, এবং সে এসেছিল প্রতিশোধ নেয়ার জন্য তার পরিবারের ওপরে। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আহসান হাবিব তরুণ ভাইকে। তিনি ঘটনার শুরুতে চমৎকারভাবে কিছু ব্যাখ্যা করেছেন আর মাছ ধরা কেন্দ্রিক চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন।
তবে এই ঘটনাটি আমার কাছে বেশ অন্যরকম লেগেছে, কারণ সাপ হয়ে আবার বাড়িতে আসা এবং সাপের মাথা থেকে একটু নিচ দিকে পিঠের কাছাকাছি এই ক্যাটার বাকি অংশটা যেটা ভেঙে গিয়েছিল সেটা থাকা, আবার উনি সাহস করে সেটা বের করতে পেরেছিলেন, এটিও কিন্তু মানে খুবই অদ্ভুত একটি ঘটনা। তো এখান থেকে আরও একটি নতুন বিষয় আমি জানতে পারলাম, যেটি আমারও ওইভাবে জানা ছিল না। সেটি হচ্ছে যে আমি এটা জানতাম যে যদি কোনো কৃষক তার গরু বা মহিষ নিয়ে মাঠে থাকে, সে যদি ওই মহিষের দড়ি বা গরুর দড়ি ধরে দাঁড়িয়ে থাকে, তাহলে দুষ্টু জিন পরীরা তার কাছে আসে না। কিন্তু আমার এটা জানা ছিল না যে শুধু গরু বা মহিষ এগুলো যদি থাকে, এদের কাছে গেলে, মানে ক্ষেত না, এমনি এদের কাছে গেলে দুষ্টু জিনেরা তাদের কাছে আসে না। তো এটা নতুন করে জানলাম। তবে হ্যাঁ, এটা সত্য যে ভয়ানক পিশাচ প্রকৃতির জিন যেগুলো, এরা কিন্তু গরু, ছাগল, মানুষ যে কাউকে আক্রমণ করে বসে এবং খেয়ে ফেলে। তবে সেই ধরনের পিশাচ প্রকৃতির জিন অত্যন্ত ভয়ানক হয় এবং এরা পরিমাণেও কম হয়। বিশেষ বিশেষ কিছু জায়গায় এদেরকে দেখা যায়। তো যাই হোক, আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একই সাথে শিক্ষণীয় এবং ভয়ঙ্কর। শিক্ষণীয় এ কারণে বলছি যে আমরা অনেকেই বিভিন্নভাবে প্যারানর্মাল বিষয়ের শিকার হই, আর এ থেকে বাঁচতে গিয়ে আমরা বিভিন্ন তান্ত্রিকের আশ্রয় নেই। আর এই তান্ত্রিকরা তাদের রিচুয়াল করার কথা বলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নেয়। কাজের কাজ তো কিছু হয়ই না, উল্টো টাকা গোচ্চা যায় এবং মানুষ সর্বশান্ত হয়, আর এর ভেতর দিয়ে সমস্যা আরও বাড়তে থাকে। এমন একটি ঘটনা এখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের একজন লিসেনার, তার নাম হচ্ছে মোহাম্মদ নয়ন। বর্তমানে তিনি ওড়িয়াতে থাকেন। ওনার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ঝালকাঠি গ্রামে, আর ঘটনাটি ঘটেছিল একই থানার কালিহাটি গ্রামে। তো আমরা এই ঘটনাটি ওনার মতো করে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই ওনার মতো করে আমি ঘটনাটি বলছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যা আমার চোখে দেখা ও আমার নানি শাশুড়ির কাছ থেকে শোনা একটি সত্য ভয়ঙ্কর ঘটনা। আমি এটাকে কোনো গল্প বা কাহিনী বলবো না, কারণ এটা এক আর্মি সদস্যের সাথে ঘটে যাওয়া এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি খুবই করুণ সত্য ঘটনা। ২০০০ সালের আগের ঘটনা এটি। আমার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ঝালকাঠি গ্রামে। ঘটনাটি মূলত আমার শ্বশুরবাড়ির পাশের একটি বাড়ি নিয়ে। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। আমি ২০২০ সালে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি বেড়াতে যাই, তখন প্রায়ই আমার নানা এবং নানি শাশুড়ির কাছে এরকম ভৌতিক ঘটনা শুনতে চাওয়ায় তারা নানা ও ভাই এড়িয়ে যায় এবং বলে এগুলো তারা জানে না। তবে ওই এলাকার কিছু লোকের সাথে তখন পরিচিত হওয়ার কারণে তাদের কাছে ঘটনা আমি শুনতে চাই। তখন তারা বলে, তোমার নানা ও নানি শাশুড়ি তো এমন অনেক ঘটনা সাক্ষী, তো তাদের কাছে গিয়ে তো শুনতে পারো, ভালো করে ধরলে ভালো ভালো ঘটনা শুনতে পাবা। তখন আবারও যখন তার নানা শাশুড়ির কাছে জিজ্ঞেস করলেন, তখন তার নানা শাশুড়ি বলল, এতই যখন শুনতে ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয়, তাহলে শোনো বলছি। তখন শ্বশুরবাড়ির লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে বলে, ওই যে বাড়িটা দেখছ, ওইটার একটা ঘটনা আছে যা আমরা সকলেই দেখেছি। আর ওই বাড়িতে এখন কেউ থাকে না, ওই বাড়ির লোকজন ভয়ে এখানে তো থাকেই না, তাও প্রায় ১৫ থেকে ১৬ বছর হয়েছে। আর এই বাড়ির আশেপাশে যারা থাকে, কখনো কখনো তারা কিছু না কিছু দেখতে পায় বা অনুভব করতে পারে। তখন আমার নানি শাশুড়ি আমাকে বিষয়টি বলে। ঘটনাটি আমার নানি শাশুড়ির ফুপা ভাইয়ের সাথে ঘটেছিল। যখন সে আর্মিতে যোগদান করে, তখন বেশ কয়েকবার সে মিশনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর মিশনে গেলে মোটামুটি ভালোই টাকা পয়সা ইনকাম হয়। তো মিশন শেষে যখন বাড়িতে আসত, অনেক টাকা পয়সা আর স্বর্ণের গহনা ইত্যাদি নিয়ে সে বাড়িতে আসত। আর তার ২ ছেলে ও ১ মেয়ে ছিল। তাছাড়া তার পৈতৃক সম্পত্তি ও নিজের টাকা মিলিয়ে যেসব জায়গা জমি কিনেছিল, তার পরিবারও ছিল অনেক। পারিবারিকভাবে সে ধনী ছিল বলা চলে। সেই সময় তার ফ্যামিলি বাসা থেকে বরিশাল যাওয়ার জন্য একটা রিক্সা রিজার্ভ করে রাখত। যদিও দূরত্ব অনেক বেশি ছিল, কিন্তু ওইভাবে রিক্সায় বরিশাল শহরে যাওয়াটা সেই সময় ছিল বেশ ব্যয়বহুল এবং বিলাসিতা। একবার তার ছেলের জন্য একটা সাইকেল কেনে, সেটি আনতে তখন একটি ট্রাক ভাড়া করে বাসা পর্যন্ত আনে। সেই সময় একটা সাইকেল আনার জন্য ট্রাক ভাড়া করে নিয়ে আসা, এটি আসলে একটা বিলাসিতা ছাড়া কিছু নয়। এত টাকা পয়সার মালিক হওয়ায় তখন সে একটা বাড়ি করার সিদ্ধান্ত নেয় এবং বাড়িটা একটা কাবিল মাদ্রাসার সামনে নির্মাণ করে। মাদ্রাসা থেকে কিছুটা সামনে। কেউ কেউ বলে ওই বাড়িটা নাকি শয়তানের নাকের ওপর করায় কেউ ওই বাসায় থাকতে পারে না। শয়তানের নাক বলতে যে জায়গায় বাড়িটা করা হয় তা ত্রিভুজ আকৃতির ছিল। যখন তারা নতুন বাড়িতে ওঠে, তখন স্বাভাবিক অবস্থায় দোয়া দুরুদ এবং মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং সবার সাথে পরিচিত হয়ে তারা সেখানে ওঠে। ঘটনা শুরু হয় ওই বাড়িতে ওঠার মাসখানেক পর থেকে। শুরুর দিকে মোটামুটি কিছু স্বাভাবিকই যাচ্ছিল, কিন্তু কয়দিন আর সেভাবে যাবে। উনি আর্মির চাকরি করার কারণে তিনি বেশিরভাগই তার কর্মস্থলে থাকতেন এবং তার বাড়িতে তার বউ এবং ৩ বাচ্চা থাকত। তার বউ প্রায় রাতে শুনতে পেত ঘরের মাঝখানে নুপুর পড়ে কেউ নাচছে। সে প্রথমে এটাকে মনের ভুল ভেবেছিল, কিন্তু তার ভুল ভেঙে তখনই যখন সে প্রায়ই একই রকম শব্দ পেত।
কিন্তু রুমের বাইরে বের হয়ে শব্দে কোথা থেকে আসছে তা দেখার সাহস হয়নি কখনো। এক রাতে সে ওয়াশরুমে যাওয়ার পর যখন সে ওয়াশরুমে যায় মূলত হঠাৎ করে সে ফিল করে তার গায়ে কেউ পানির ছিটা বিচ্ছে। যেহেতু সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিল, তার ভিতরে একটা ঘুমের ভাব ছিল। শুরুর দিকে পানির ছিটাটাকে সে পাত্তা দেয়নি বা ভুল ভেবেছিল, কিন্তু পরে আবারও যখন পানির ছিটে আসলো তখন ঘাড় ঘুরিয়ে তার পেছনে সে একটি ভয়ানক জিনিস দেখতে পায়। সে দেখতে পায় বামন আকৃতির 3 থেকে 4 6 ফুট উচ্চতার একটি কুচকুচে কালো লোমশ এক প্রাণী তাকে লক্ষ্য করে পানি ছিটাচ্ছে তার হাত থেকে। সে এটাও লক্ষ্য করে যে ওই জিনিসটা সবকিছু মানুষের মতো থাকলেও শরীরের লোম এবং হাতটা ছিল কুকুর বা বিড়ালের মতো, এবং সে অনবরত পানি ছিটাচ্ছে এবং তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং হিহি করে হাসছে। এমনটা দেখার পর সে চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে। কিন্তু আশেপাশে বাড়িঘর থাকলেও সেটি কিছুটা সাইডে ছিল এবং বাচ্চারা ছিল ঘুমিয়ে, আর সে ছিল ওয়াশরুমের ভেতরে, যার কারণে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়েছিল। কেউ তাকে উদ্ধার করতে পারেনি বা কেউ বোঝেওনি। পরদিন সকালে তার জ্ঞান যখন ফেরে তখন সে নিজেই ওয়াশরুম খুলে দৌড়ে বাইরে বের হয় এবং সে আমার নানি শাশুড়ি সহ মানে নানান শাশুড়ি সহ আশেপাশের লোকজনকে তার সাথে ঘটে যাওয়া গত রাতের ঘটনা বলে। ওই দিন থেকে তার প্রচণ্ড জ্বর আসে এবং সে তার স্বামীকে ফোন দেয়। সে বলে এই বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে থাকবে না। আর আপনাদেরকে আগেই বলেছিলাম যে সে হচ্ছে আমার নানি শাশুড়ির ফুপাতো ভাই হয়ে সম্পর্কে, মানে ওই ভদ্রমহিলার হাজবেন্ড। ওই সময় আমার নানি শাশুড়ি বলে এগুলো কিছু না, আর তুমি যখন এতবার বলছো আগেও নাকি নুপুরের শব্দ পেয়েছো, তাহলে এক কাজ করি, আমি তোমার সাথে রাতে ঘুমাবো। এটা বলে সে তাকে অভয় দেয়। আমার নানা শ্বশুর কামেল মাদ্রাসার নৈশপ্রহরী হওয়ায় সে রাতে মাদ্রাসায় ঘুমাতো। নানিরও বাসায় একা একাই ঘুমাতে হতো, আর সেজন্যই তার সাথে তার বাসায় থাকবেন বলে নানি তাকে আশ্বস্ত করে। নারী রাতের খাওয়া দাওয়া শেষ করে তার বাসায় চলে যায় এবং বাড়ি বেশি দূরে না হওয়ায় সে রাতের খাবার খেয়ে প্রতিদিনই তার বাসায় ঘুমাতে যেত। আর তার যাওয়ার কারণ ছিল ওই বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যদি রাত্রে তারা কোনো কারণে ভয় পায় সেজন্যই সে এভাবে যেত। কয়েকদিন ঘুমানোর পর সে নুপুরের আওয়াজ শুনতে পেলেও অন্য কোনো ভৌতিক কিছু সে টের পায়নি, মানে আমার নানি শাশুড়ি টের পায়নি। হঠাৎ করে একদিন সে বাড়ির সামনের একটা রুমে ঘুমিয়ে থাকার সময় টের পায় বাসার উঠোন কেউ মনে হচ্ছে ঝাড়ু দিচ্ছে। শুরুতে মনে করে এত রাতের বেলায়, রাত তখন 2-3টা বাজে, উঠোনকে ঝাড়ু দেবে, মনে হয় মনের ভুল। কিন্তু সেই স্পষ্ট বুঝতে পারছিল একটি শলা দিয়ে শুকনো উঠোন ঝাড়ু দিয়ে যেরকম শব্দ হয় সেই শব্দ হচ্ছিল। তার মনে তখন সন্দেহ জাগে যে এত রাত্রে মানুষ উঠোনকে ঝাড়ু দেয়। সে কৌতূহল বশত জানালার ফাঁকা দিয়ে উকি মেরে জ্যোৎস্নার আলোয় দেখে যে খুব স্পষ্টভাবে জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে 3 থেকে 4 ফুট কুচকুচে কালো একটা জিনিস উপুর হয়ে শুয়ে ঝাড়ু দিচ্ছে। এভাবে শুয়ে কিন্তু কেউ ঝাড়ু দেয় না, কিন্তু ওই জিনিসটি উপুর হয়ে শুয়ে এক হাতে ঝাড়ু নিয়ে সে ঝাড়ু দিচ্ছে। খুবই অদ্ভুত একটি দৃশ্য। এটা দেখার পর আমার নানি শাশুড়ি খুব ভয় পেয়ে যায়। সে জানালা বন্ধ করে দেয় এবং ঘরে শুয়ে থাকে এবং দোয়া দুরুদ পড়তে থাকে। পরদিন সে ওই বাড়িতে আর না থাকার সিদ্ধান্ত নেয় এবং সে বলে যে ভালো একটা ওঝা ডাকো এবং বাড়ি বন্ধ করো। আর সে যেটা দেখেছে সে কাউকে ওই সময় বলেনি, কারণ সে যেটা দেখতে পেয়েছিল সেটা বললে ওই বাড়ির সদস্যরা আরও ভয় পেত। তো যখন আমার নানি শ্বশুরের ফুফাতো ভাইকে ফোন করে জানানো হয় তখন তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন এবং তিনি কিছুদিন বাড়িতে থাকার পর একই সমস্যা অনুভব করে যথারীতি সবার কথায় এক ওঝাকে ডাকা হয় এবং ওঝা আসার পর ওঝা বলে এটা অনেক কঠিন কাজ এবং সে এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে তার কাছে, মানে আমার নানির শাশুড়ির ফুফাতো ভাইয়ের কাছে, মানে যিনি আর্মিতে চাকরি করতেন। টাকা তেমন সমস্যা না হওয়ার কারণে সে তার সব কথাতেই রাজি হয়ে যায় এবং ওঝা বলে এই কাজে আস্ত কালো একটি গরু, 3টি নদীর পানি, একটি হুতুম প্যাঁচা এবং 4টা মাটির পাতিল লাগবে। যথারীতি সবকিছু জোগাড় করতে পারলেও হুতুম প্যাঁচা জোগাড় করতে বেশ বেগ পেতে হয়, যদিও বা অবশেষে সেটা জোগাড় হয়েও যায়। সে যখন তখন ওঝাকে ফোন দিয়ে বলে যে সে সবকিছু তার কথা অনুযায়ী ম্যানেজ করে ফেলেছে। ওঝা একদিন সন্ধ্যায় তার কাজ করবে বলে তাকে জানায় এবং সে সময় বলে দেয় যে কখন এই কাজ তিনি করবেন। আবার নানি শাশুড়ির ফুপাতো ভাইয়ের বউ ওই ঘটনার পর এসব ওঝার কাজ টাজ আর দেখবে না বলে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যায় এবং তার হাজবেন্ডকে বলে তুমি এই কাজগুলো করো, সবকিছু ঠিকঠাক করো, পরে আসবো প্রয়োজনে। তো যাই হোক, যথারীতি সময় হয়ে যায়। ওঝা একদিন বিকেলে তার বাসায় উপস্থিত হয় এবং এই সব কাজ তার বাড়ির উঠোনে হবে বলে জানায়। বাড়ির মালিকও তার সব কথাই রাজি হয়ে যায়। তারপর চলে তার খারাপ আত্মা তাড়ানোর কাজ। এই ঘটনা দেখার জন্য এলাকার অনেক লোক তাদের ওই উঠোনে জড়ো হয়। 2 বা 3 জন লোককে ওই ওঝা উঠোনে একটি কবর খুঁড়তে বলে এবং সে তার রিচুয়াল চালিয়ে যাচ্ছিল। সে কবর খোঁড়ার কথা বললেও ওটা একটা বড় গর্তের আকার ধারণ করে। তারপর তন্ত্রমন্ত্র শেষ হবার পর আস্ত গরুটাকে জবাই করে ওই গরুর রক্ত 4টা মাটির পাতিলে রেখে পলিথিন দিয়ে মুখ বন্ধ করে দেয় এবং তারপর মাটির পাতিলগুলো গর্তের ভেতরে রেখে বাড়ির
বাড়ির 4 কোণায় পুঁতে দেয়, মানে বাড়ির 4 কোণায় 4টা গর্ত করা হয়েছিল, সে মাটির পাত্রগুলো মানে পাতিলগুলো সেখানে পুঁতে দেয়া হয়েছিল, এবং বাড়ির উঠোনের মাঝখানে আস্ত গরুটাকে, যেখানে বাড়ি উঠোনের মাঝখানে কবরের মতো করে খোঁড়া হয়েছিল, যদিও সেটা একটা গর্ত হয়ে গিয়েছিল, সেই আস্ত গরুটাকে কবর দেয়া হয়। আর ওই যে প্যাঁচা মানে হুতুম প্যাঁচা, সেই প্যাঁচাটার পাখায় গরুর কিছু রক্ত লাগিয়ে তা পরের দিন ভোরবেলা ছেড়ে দিতে বলে। কিছুদিন পর বাড়ির মালিক তার বাড়ির সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে, বিশেষ করে ওই উঠোনের কারণে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই উঠোনের গর্ত করা অংশসহ পুরো উঠোনটা সিমেন্ট, ইট ও বালু দিয়ে ঢালাই করে দেয়। তারপর কয়েক মাস সব কিছু ঠিকঠাক থাকার পর আবারও সে খারাপ আত্মা বা জিন যেটাই বলি না কেন, সেটি আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং এবার সে রাতের বেশিরভাগ সময় তাদেরকে ভয় দেখাতে শুরু করে। বিভিন্ন ধরনের ভয়, টিনের চালে ঢিল মারা, বাড়ির উঠোনে নুপুর করে নাচানাচি করা, উঠোন ঝাড়ু দেয়া, উঠোনে হাঁটাহাঁটি করা, এগুলো খুব সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। এরপর অনেক ওঝা ফকির দেখানোর পরও এর থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যাচ্ছিল না। এভাবেই চলতে থাকে, কিন্তু ওই বাড়িতে আর কেউ থাকতে পারে না। ভুতুরে বাড়ি হিসাবে চারিদিকে পরিচিত হয়ে যায়। আর্মির চাকরির শেষে রিটায়ারমেন্টের যে টাকা পেয়েছিল, সেই টাকাও এই ওঝা ফকির দেখিয়ে আস্তে আস্তে শেষ হতে থাকে। প্রিয় লিসনার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একজন সরকারি চাকরিজীবী রিটায়ার্ড করার পর কেমন টাকা পয়সা পায়। সবকিছু শেষ করার পর তার আর্থিক অবস্থা আরও খারাপ হয় এবং এক পর্যায়ে তার নিজের কেনা জমি, পৈতৃক ভিটা, জায়গা ইত্যাদি বিক্রি করতে থাকে। ওই বাড়িটার কথা গ্রামের সবাই জানার কারণে বাড়িটি অনেক কম মূল্যে অন্য এলাকার একজনের কাছে বিক্রি করে এবং সে চট্টগ্রামের কোনো এক জায়গায় চলে যায়। তার বয়স হয়ে যাওয়ার কারণে বিভিন্ন রকম রোগে সে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য তার জমানো টাকা প্রায় পুরোটাই শেষ হয়ে যায়। কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পর তিনি গার্মেন্টসে চাকরি নেন পাহারাদার হিসেবে, আর তার এক মেয়ের বিয়ে হয়ে যায়। 2 ছেলে কিছুটা শিক্ষিত হওয়ার কারণে পাবনার কোনো একটি জায়গায় ভালো চাকরি হয়ে যায়। 2022 সালে আবারও দেশে বেড়াতে যাওয়ার পর ওই বাড়ির বড় ছেলের সাথে দেখা হয় এবং পরিচয় হয় আমার। আমি তাকে এই ঘটনা জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায় এবং বলে এগুলো কিছু না। কথা বলার পর আমি তাকে বলি এগুলো যদি কিছুই না হয় তাহলে তারা কেন ওই বাড়িতে বসবাস করে না। সে বলে সময় হলে তারা আসবে, আবারও বসবাস করবে। কিন্তু সমস্যায় যদি না থাকতো তাহলে 15-16 বছরেও তারা একবারের জন্য ওই বাড়িতে কেন আসেনি, আর বেড়াতে আসলে অন্য আত্মীয়দের বাড়িতে 2-1 দিন থেকে চলে যায়। তবে আমি ওখানে বেড়াবার সময় বা বেড়াতে যখন গিয়েছি তখন সকালে বাসার দিকে তাকালে তেমন কিছু অনুভব না করলেও রাতে যদি তাকাই কেমন যেন গা ছমছম করে। আমার শ্বশুরবাড়ি ওই বাড়িটার মাঝখানে খুব বেশি দূরত্ব নয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন রাতে কিছু কিছু শব্দ মাঝে মাঝে শুনতে পায়, যদিও তাদের সাথে কখনো কিছু ঘটনা বা পরবর্তীতে কিছু দেখতে পাইনি। কারণ আমার শ্বশুরবাড়ি ওই ঘটনার পর হুজুর ডেকে বন্ধ করা হয়। ঘটনাটা ভৌতিক কিনা এটা আমি জানি না, তবে এটি একটি সত্য ঘটনা। প্রিয় লিসনার, এই যে ঘটনাটি আমি পড়ে শোনালাম তার মতো করে যিনি পাঠিয়েছেন, এখানে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে শিক্ষণীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে রুকিয়া করতে হবে। যিনি ভালো একজন রাকি তাকে ডেকে এনে নিয়ম মাফিক শরিয়া সম্মতভাবে রুকিয়া করতে হবে। এখানে যে তান্ত্রিক এসেছিল সে আসলে জাদু করেছিল। ওই জাদুর ফলে সে আসলে কি করেছিল, কি উদ্দেশ্য ছিল, এটা কিন্তু বোঝা যায় না। ওই বাড়ির ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়েছে, কারণ এই ধরনের কাজ করে জিনভূত তাড়ানো যায় কিনা এটা আমি জানি না। এতে করে জিনভূতের উপদ্রব আরও বাড়ে, কারণ এভাবে গরু জবাই করে রক্ত এভাবে দেয়া এটা নিশ্চয়ই শরীয়তসম্মত কোনো ব্যাপার না। এটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এই কারণে আমি বলি এইভাবে কোনো তান্ত্রিক কবিরাজ ডেকে এনে বাড়ির প্যারানর্মাল সমস্যা দূর করার চেষ্টা করবেন না। ভালো কোনো হুজুরের শরণাপন্ন হন, তিনি শরিয়া সম্মতভাবে জাদুবিদ্যা কাটানো, কুরআন এবং হাদিস অনুযায়ী আবার সেই জিনিসটা জানেন, রুকিয়া করতে পারেন। এইভাবে বাড়ির সমস্যাগুলো দূর করার চেষ্টা করতে হবে, কিন্তু কখনোই এভাবে তান্ত্রিক কবিরাজ ডেকে এই সমস্যার সমাধান করতে গেলে 2টো কাজ হবে মূলত। এক, এই সমস্যার সমাধান না হয়ে সেটা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই সমস্যার সমাধানের জন্য যখন আরেকজনকে ডেকে এনে তার মুখ দিয়ে তন্ত্রমন্ত্র উচ্চারণ করাবো, তখন ওই কফুরি কালাম উচ্চারণের গুনাহ আমাদের আমলনামায় লিখিত হবে। সুতরাং আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বিষয়টা কতটা ভয়াবহ। এই জন্য আমি বলছি যে এই ঘটনাটি ভয়ানক অবশ্যই, কিন্তু সেই সাথে শিক্ষণীয়। এই কারণে আমি এই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করছি এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটি আমাদের ব্যক্তিজীবনে বা আমাদের আশেপাশে পরিচিত যদি কারোর সাথে সমস্যা হয়, আমরা তাদেরকে ঠিক পরামর্শটা দিয়ে হেল্প করতে পারব ইনশাল্লাহ। প্রিয় লিসনার,
আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।